বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আয়োজন ওয়েদার টক্সে আপনাদের স্বাগতম। ওয়েদার টক্সে আমরা মূলত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং এতে করণীয় কী সেটা নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব সবচেয়ে আলোচিত দুর্যোগ বজ্রপাত নিয়ে, এবং আজকের এই আলোচনায় আমার সাথে রয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বাংলাদেশে প্রতি বছর মার্চ এপ্রিল মে মাসে অনেক মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। বিশেষ করে আমাদের কৃষক এবং শিক্ষার্থীরা এতে আক্রান্ত হয়। আমরা আজকে জানার চেষ্টা করব এই বজ্রপাত বিষয়টা আসলে কি এবং এর থেকে বাঁচার উপায় বা কী। হ্যাঁ, বজ্রপাত আসলে বজ্র মেঘ থেকেই তৈরি হয়। বজ্র মেঘের মধ্যে অপেক্ষাকৃত ছোট কণা থাকে এবং কিছু কিছু কণা বড় থাকে। এই ছোট এবং অপেক্ষাকৃত বড় কণার মধ্যে অনেক সময় সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, আদানের বিভক্তি ঘটে এবং বজ্রপাত তৈরি হয়ে থাকে। এই বজ্রপাত অনেক রকম হতে পারে। একটি মেঘের মধ্যে বজ্রপাত হতে পারে, একাধিক মেঘ অথবা দুইয়ের অধিক মেঘের মধ্যে বজ্রপাত হতে পারে, অথবা বজ্র মেঘ থেকে ভূমিতে বজ্রপাত হতে পারে, অথবা ভূমি থেকে মেঘে বজ্রপাত হতে পারে। আবার কোনো কোনো বজ্রপাত অনেক সময় বিনা মেঘে বজ্রপাত হতে পারে। অর্থাৎ আমরা মেঘকে খালি চোখে দেখছি না, কিন্তু অনেক দূর থেকে দূরের কোনো মেঘ থেকেও বজ্রপাত হতে পারে। পাশাপাশি বজ্রপাত মেঘ থেকে বাতাসেও ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে মৃত্যুর কারণ হলো মেঘ থেকে মাটিতে যে বজ্রপাত হয় তা থেকে, অথবা ভূমি থেকে মেঘে যে বজ্রপাত সংঘটিত হয় তা থেকে অনেক সময় প্রাণহানি ঘটে। এই বজ্রপাত থেকে আমাদের বাঁচার উপায় কী আসলে? বজ্রপাত থেকে বাঁচার ক্ষেত্রে আমরা যেটা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বজ্রপাতের সময় ঘরের বাহিরে কোনো স্থানই সম্পূর্ণ নিরাপদ না। আমাদের কৃষকরা যখন মাঠে কাজ করে, এরকম খোলা মাঠে যখন আকাশে কালো মেঘ থাকে, তখন একদমই কাজ করা নিরাপদ না। তখন আসলে ঘরে চলে আসতে হবে। বজ্রপাত সাধারণত 10 থেকে 15 মাইল দূরে আঘাত করতে পারে। আবার বজ্রপাতের যেই মেঘ, তার থেকে যে শব্দটি তৈরি হয়, সেই শব্দটিও আমরা 10 থেকে 15 মাইল দূর থেকে শুনতে পারি। তো এই দুটি বিষয় সমান হওয়ার কারণে আমরা যেটা বলি যে বজ্রপাতের যখন শব্দ শোনা যাবে, তখন ঘরে গিয়ে কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করতে হবে। আপনি কি আমাদেরকে বলবেন যে বজ্রপাতের সময় আমরা গাড়িতে থাকলে কি করব? গাড়িতে থাকলেও গাড়ির ভিতরে অবস্থান করতে হবে এবং পারতপক্ষে গাড়িকে কোনো ক্রমেই কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না। গাড়ির ভিতরে যদি কোনো ধাতব বস্তু থাকে তাকে স্পর্শ করা যাবে না। গাড়ির ভিতরেই বসে থাকতে হবে। বাসা বাড়িতে থাকলে কি বজ্রপাতের জন্য কোনো সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, বাসা বাড়িতে থাকলেও বজ্রপাতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমাদের যে বাসা বাড়ি তার উপরে পানির ট্যাঙ্কি থেকে কোনো সময় পানির ট্যাঙ্কির মুখ খোলা থাকে। ওই বরাবর যদি বজ্রপাত হয়, তাহলে বাসার ভিতরের যদি আমরা পানির কল ব্যবহার করি, পানির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। বারান্দায় থাকলে সাইড ফ্ল্যাশের মাধ্যমে বজ্রপাতে আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি, অথবা বজ্রপাতের শব্দে যদি আমরা জানালার কাছে থাকি এবং কাছের যদি জানালা থাকে, তাহলে সেটা ভেঙে যেতে পারে, আহত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ঘরের ভিতরেও বজ্রপাতের সময় আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে আমি লক্ষ্য করেছি যে বজ্রপাতের সময় সবচেয়ে বেশি লোক মারা যায় আমাদের সম্মানিত কৃষক ভাইরা। তাদের জন্য বজ্রপাতের সময় আমাদের পরামর্শ। আমরা প্রথমেই বলেছি যে বজ্রপাতের সময় ঘরের বাহিরে কোনো স্থানই আসলে সম্পূর্ণ নিরাপদ না। এরপরও অনেক সময় দেখা যায় যে কাছাকাছি কোনো ঘর বা আশ্রয়কেন্দ্র নেই। তখন আমরা যেটা বলি যে 2 পায়ের উপরে ভর করে 2 হাত কানে চাপ দিয়ে আমাদেরকে বসে পড়তে হবে। তবে মনে রাখতে হবে যে এভাবে বসলেই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। শুধুমাত্র কাছাকাছি কোনো আশ্রয়কেন্দ্র না থাকলেই এভাবে বসা যাবে। আমাদের দোতলাযুক্ত যে টিনের ঘর বা অপেক্ষাকৃত খোলা জায়গায় যদি কোনো টিনের ঘর থাকে, এই ঘরগুলি বজ্রপাতের সময় আসলে একদমই নিরাপদ না। আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো পাকা ঘরে গিয়ে আশ্রয় নিতে। কিন্তু কোনো উপায় যদি না থাকে যে একটি টিনের ঘরই আছে, আশেপাশে কোনো পাকা ঘর নেই, সেই ক্ষেত্রে ঘরের মাঝখানে খাটের উপরে অবস্থান করতে হবে। এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে তখন কোনোভাবেই টিন জাতীয় কোনো কিছুকে স্পর্শ করা যাবে না। একটি বিষয়ে আমাদের স্পষ্ট একটু বলা দরকার জনগণকে, যে বজ্রপাতের সময় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। ওই সময় যদি বজ্রঝড়ের সম্মুখীন হয় পথিমধ্যে, তখন কি করবে? অথবা স্কুলে যাওয়ার সময় যদি বজ্রঝড়ের মধ্যে সে পড়ে যায়,
আমাদের এই ছাত্রছাত্রীরা তখন কি করবে, অথবা বজ্রঝড়ের সময় যদি খেলার মাঠে অবস্থান করে তখন তারা কি করে? আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা সবসময় যেটা বলতে চাই যে বজ্রপাতের শব্দ শোনা গেলে যদি তখন আমরা ঘরে থাকি, ঘরের বাইরে যাব না। যদি আমরা স্কুলে থাকি, সেই স্কুলের বাইরে যাওয়া যাবে না। বজ্রপাতের সময় যদি আমরা রাস্তার ভিতরে স্কুলে যাচ্ছি বা স্কুল থেকে বাড়িতে ফিরতেছি, তখন যদি বজ্রপাত শুরু হয়ে যায়, কোনোভাবেই আমরা গাছের নিচে আশ্রয় নিব না। অনেক সময় আমরা এটাও দেখি যে আমাদের শিক্ষার্থীরা বজ্রপাতের সময়ও মাঠে ফুটবল খেলতে যায়, বা অনেক সময় কাছাকাছি হয়তো কোনো মেঘ নেই কিন্তু বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, তারা ঘুড়ি ওড়াচ্ছে এবং তারা তখন আক্রান্ত হয়। এই জন্য আমরা বলি যে বজ্রপাতের শব্দ শোনা গেলেই সাথে সাথে নিকটস্থ ঘরে চলে যেতে হবে। আরেকটি বিষয় হলো বজ্রপাতের সময় আমাদের মৎস্যজীবীরা তো হাওরে বিলে মাছ ধরে, সুতরাং এই সময় যদি বজ্রপাত সংঘটিত হয় তাহলে তাদেরকে বাঁচানোর উপায় কি বজ্রপাত থেকে? বজ্রপাতের সময় নৌকায় বা নদীতে থাকা একদমই নিরাপদ না। যদি নৌকার ছই থাকে, তখন যদি বজ্রপাত শুরু হয়ে যায় তাহলে ছইয়ের নিচে আশ্রয় নিতে হবে। যদি ছই না থাকে তাহলে একইভাবে খোলা মাঠের মতো বসে পড়তে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এভাবে বসলে বজ্রপাত থেকে হয়তো আমরা পুরোপুরি রক্ষা পাবো না, সম্ভাবনাটা কিছুটা কমবে। যারা নদীতে মাছ ধরতে যায় তাদের ক্ষেত্রে আমরা একটাই বলতে চাই যে যাওয়ার আগেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আকাশে কালো মেঘ আছে কিনা। আমি যদি দেখি যে আকাশে কালো মেঘ আছে বা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আসলে আমরা নদীতে যাবই না। বজ্রপাতে কেউ যদি আহত হয়ে বা বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে প্রচলিত যে ধারণা রয়েছে হাড় চুম্বক হয়ে যায়, শরীর চুম্বক হয়ে যায়, এটা একটা ভ্রান্ত ধারণা। এর কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই। আমরা মোবাইল ল্যাপটপ কি সব বন্ধ করে রাখবো? বজ্রপাত অথবা মোবাইল অথবা ল্যাপটপ বজ্রপাতকে আকর্ষণ করে না। যদি বৈদ্যুতিক লাইনের সাথে আমরা যদি চার্জ দিয়ে ল্যাপটপ আমরা চালিয়ে থাকি, অথবা মোবাইলকে যদি আমরা চার্জযুক্ত করার জন্য বৈদ্যুতিক লাইনে লাগিয়ে থাকি, সেই লাইনটা খুলে মোবাইল ব্যবহার করা যাবে। মোবাইল ব্যবহার করা মোটামুটি নিরাপদ। শুধু বৈদ্যুতিক যত সরঞ্জাম আছে আসলে আমাদেরকে সকল সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। হ্যাঁ, যেমন আমাদের টিভি অথবা আমাদের এয়ার কুলার অথবা আমাদের রেফ্রিজারেটর, এগুলোকে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। কিন্তু একটা বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে, সেটা হলো যে বজ্রপাতের সময় বিশেষ করে কেউ আম কুড়ানোর নামে অথবা শিলা কুড়ানোর নামে অথবা বৃষ্টি বিলাসের নামে তারা বাহিরে ঘোরাফেরা করে অথবা ঘুরি উড়ায়। সেক্ষেত্রে আমাদের পরামর্শ, বজ্রপাতের সময় শিলা কুড়াতে যাওয়া একদমই নিরাপদ না। আমরা যেটা জানি, বজ্রপাতের যে মেঘ সেটা যেই বরাবর থাকে সেই বরাবর শিলা পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের শিক্ষার্থীরা সাধারণত এই ভুলটি করে থাকে যে তারা বজ্রপাতের সময় শিলা কুড়াতে যায়। আসলে এই বজ্রপাতের সময় কোনোভাবেই শিলা কুড়াতে যাওয়া যাবে না বা বাড়ির উঠানে অবস্থান করা যাবে না। রুফটপে বৃষ্টি বিলাস করা যাবে কিনা? কোনোভাবেই না। আমরা আগেই বলেছি যে বজ্রপাতের শব্দ শোনা যাওয়া মানে বজ্রপাতে আক্রান্ত হওয়ার সীমার মধ্যেই থাকা। এই জন্য আমরা একটা স্লোগানও অনেক সময় বলে থাকি যে শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলা দরকার যে এই বজ্রপাতের সময় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হতে পারে, সেটাও একটু আমাদের ধারণা দেওয়া দরকার। এবং এই সময় রাবারের জুতা পরে বাইরে যাওয়া যাবে কিনা, অথবা রাবারের জামা পরিধান করা যাবে কিনা, অথবা বজ্রকোট ব্যবহার করা যাবে কিনা, অথবা প্লাস্টিকের বা যে কোনো হাতলযুক্ত ছাতা পরে বাহিরে গেলে বজ্রপাতের সময় বাড়তি নিরাপত্তা দেয় কিনা। বজ্রপাত একটি শক্তিশালী প্রাকৃতিক ঘটনা। আমরা জানি যে সূর্যের যে পৃষ্ঠের তাপমাত্রা সেটা প্রায় 5000 ডিগ্রি কেলভিন, কিন্তু বজ্রপাত যখন হয় এটা 5 গুণেরও বেশি তাপ উৎপন্ন করতে পারে। এখন এত শক্তিশালী একটি প্রাকৃতিক ঘটনা, এই সময় যদি আমরা বলি যে জরুরি কাজে আমরা প্লাস্টিকের হাতলযুক্ত ছাতা বা জুতা ব্যবহার করে বাইরে যেতে পারবো, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বজ্রপাতের শক্তি বিবেচনায় এই জুতা বা ছাতা বজ্রপাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না, বাড়তি নিরাপত্তাও দিতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, তার মানে আমি এখন আর ঘরের বাইরে যেতে পারবো না। আরেকটা বিষয় প্রচলিত রয়েছে যে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, বিশেষ করে খোলা মাঠে আমাদের একজন সম্মানিত কৃষক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে গিয়ে তাকে কেউ স্পর্শ করে না। মানুষ মনে করে যে বজ্রপাতে আক্রান্ত হলে তো তার শরীরে বিদ্যুৎ থেকে যাবে, যেটি আসলে ভুল ধারণা।
বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো বিদ্যুৎ জমা থাকে না। তাকে অতি দ্রুত যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যদি সিপিআর প্রদান করা যায় বা তার হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় আমরা একটা কথা শুনি যে ব্রিটিশ আমলে কিছু পিলার বসানো হয়েছিল। আমরা শুনতে পারি, মানুষ বলে যে এই পিলারগুলি সব তুলে নেওয়ার কারণে নাকি বজ্রপাত বেড়ে গেছে। এটাও একটি সমাজে খুবই প্রচলিত ভ্রান্ত ধারণা। বজ্রপাতের পূর্বাভাস কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাইমসের সহযোগিতায় কিন্তু আমরা দিয়ে আসছি। তো সেগুলো কিন্তু আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাই ফেসবুকের মাধ্যমে আমরা দিয়ে থাকি সাধারণত। তাছাড়া আমরা বজ্র ঝড়ের নামে আমরা অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য কিন্তু বজ্র ঝড়ের সতর্কবার্তা প্রত্যেক দিন 4 বার দিয়ে থাকি 6 ঘন্টা পর। সেজন্য বজ্র ঝড়ের সতর্কবার্তা এবং অ্যালার্ট মেসেজ সেটিকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে, তাহলে এই যে বজ্রপাতজনিত যে প্রাণহানি তা অনেকটাই কমে যেতে পারে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সবশেষে আমরা বলতে যাচ্ছি, শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই। তার মানে বজ্রপাতের শব্দ শোনা গেলেই আমরা ঘরে অবস্থান করব এবং বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যেই শব্দটি শোনা যাবে সেই সময় থেকে কমপক্ষে 30 মিনিট আমরা ঘরে অবস্থান করব। আমরা বজ্রপাতের শব্দ শোনা গেলে বা বজ্রপাতের সময় ঘরের বাইরে অবস্থান করব না। বজ্রপাত বা আবহাওয়া বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো দুর্যোগ নিয়ে আলোচনায়। ধন্যবাদ আপনাদেরকে।